এখানে একটা বিষয় যেটা দরকার, যে যখন আসলে ভারতের বিরোধিতা আমাদের সামনে করা হয় বা ভারতের বিরুদ্ধে প্রশ্ন তোলা হয়, তখন আসলে কিছু শিশু সমাজ যে আমাদের কাছে ভারতকে একটা সুপার পাওয়ার হিসেবে তুলে ধরে, যে ভারত আসলে একটা শক্তিধর কান্ট্রি, ভারত আসলে একটা মানে বড় একটা রাষ্ট্র, তাকে ভারতকে সমীহ করে চলা উচিত বা ভারতকে মান্য করে চলা উচিত। কিন্তু আমি ওইসব মানুষদেরকে প্রশ্ন করতে চাই যে আসলে ভারত কি বাংলাদেশের উপরে নির্ভরশীল, নাকি বাংলাদেশের উপরে ভারত নির্ভরশীল? আপনারা যদি দেখেন যে গত কয়েকদিন আগে একটা নিউজ আসে যে বাংলাদেশে ভারতের 26 লাখ মানুষ চাকরি করে। বাংলাদেশ হচ্ছে ভারতের তৃতীয় বা চতুর্থ রেমিটেন্সের উৎস। বাংলাদেশের উপর দিয়ে তারা তাদের 7 সিস্টার্সের সাথে কমিউনিকেশন রাখতে হয়। বাংলাদেশের অসংখ্য পোর্ট, বন্দর, আকাশপথ, সমুদ্রপথ এগুলো ইউজ করে। তাহলে আমি এখান থেকে একটা কনক্লুশন আসতে পারি যে বাংলাদেশ ভারতের উপরে নির্ভরশীল না, বরং ভারত বাংলাদেশের উপরে বিভিন্নভাবে নির্ভরশীল। এবং বাংলাদেশ অনেক স্বাবলম্বী একটা কান্ট্রি, বাংলাদেশের স্ট্রং মিলিটারি ফোর্স আছে, বাংলাদেশের ইয়ুথটা অনেক সাহসী, এবং সেটা তো আসলে 5ই আগস্ট প্রমাণ করে দিয়েছে যে আসলে বাংলাদেশের ইয়ুথটা যদি কোনো একটা বিষয় চায় সেটা আসলে তারা আদায় করতে পারে। তাহলে এইখানে আসলে ভারতকে সমীহ করার কিছু নাই, ভারতকে দাদাগিরি হিসাবে মেনে নেওয়ার কিছু নাই, বরং আমরাও ভারতের সাথে চোখ রাঙায় কথা বলতে পারি, ভারতের উপরে আধিপত্য আমরাও বিস্তার করতে পারি। তাহলে এই মন মানসিকতা নিয়ে আসলে কী করতে হবে, যে এখানে আমাদেরকে ভারতকে দেখতে হবে। এবং আমাদের উপদেষ্টা পরিষদের যারা আছেন এখন, তাদের কাছে আমার আহ্বান থাকবে যাতে এই বিষয়টা তারা মাথায় রাখে, এবং ছাত্র সমাজ যেই জিনিসগুলো চিন্তা করে ওই বিষয়গুলো যাতে তারা মাথায় রাখে। এবং ভারতকে আমরা কখনই আসলে বন্ধু হিসেবে গ্রহণ করি না, বরং ভারতকে একটা শত্রু রাষ্ট্র হিসেবেই দেখি, এবং উপদেষ্টা পরিষদেরও ওই জায়গাটা এরকম করে চিন্তা করা উচিত বলে আমরা মনে করি। আসলে শত্রু হিসাবেই ভাবা উচিত, আপনি এই কথাটাই বলছেন? ঠিক, জি। আসলে আমাদের পররাষ্ট্র নীতি যেটা আছে, কারোর সাথে বৈরিতা নয় বা শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব। সেই ক্ষেত্রে আপনি ভারতের সাথে কি করবেন? এই জিনিসটা আমি যদি আপনাকে যদি পাল্টা প্রশ্ন করি যে আসলে ভারত আমাদেরকে আসলে এই স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে কি দিয়েছে, তাহলে আপনি এরকম উল্লেখযোগ্য ঘটনাগুলোই পাবেন যে সীমান্তে আমাদেরকে কন্টিনিউয়াসলি লাশ উপহার দিচ্ছে, আমাদের বোনদেরকে হত্যা করে তার কাটার উপরে ঝুলিয়ে রাখছে, আমাদের এই যে মেধাবী সামরিক বাহিনীর অফিসারদেরকে 2009 সালে নগ্নভাবে যে হত্যা করা হয়েছে, এবং এর যে নীল নকশার কারিগর মূলত ইন্ডিয়া। তাহলে আপনি কিভাবে বলেন তাকে আসলে বন্ধু হিসেবে গ্রহণ করতে, যে আসলে কন্টিনিউয়াসলি আপনার উপরে শোষণ বঞ্চনা করে যাচ্ছে, যে আমাদের ন্যাচারাল রিসোর্সগুলো নিচ্ছে, আমাদের পোর্টগুলো ইউজ করতেছে, আমাদের বন্দরগুলো ইউজ করতেছে, এবং আমাদের এইখান থেকে প্রচুর অর্থ সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে। তাহলে কীভাবে তাকে আমি আসলে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি? মানে এটা আসলে কোনো যৌক্তিক ইয়া দিয়ে বিচার করা যায়? তাহলে এখন আসলে ওই সময়টা আসে যে আসলে আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে ভাবার। এটা তো আসলে কোনো পররাষ্ট্রনীতি হতে পারে না যে আসলে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। এটা একজন এটা নর্মালি কোন মানুষের থাকে যে আসলে কিছু বুঝে না তার। কিন্তু আসলে যদি আমার তো কেউ বন্ধু থাকবে, কেউ হয়তো শত্রু থাকবে। বিষয়টা যে আমার সাথে ভালো আচরণ করবে তার সাথে আমি ভালো আচরণ করবো, যে আমার সাথে খারাপ আচরণ করবে তার সাথে আমি খারাপ আচরণ করবো। তাহলে ওই জায়গাতে আসলে তো বোঝা দরকার, তাহলে সবার সাথে তো আসলে বন্ধুত্বতার কোনো সম্পর্ক নাই। তাহলে আমাদের নতুনভাবে পররাষ্ট্রনীতি নিয়ে চিন্তা করার সময় আসছে, এবং আমরাও যে আসলে চোখ রাঙিয়ে পৃথিবীতে নেতৃত্ব দিতে পারি, আমরাও যে আসলে একটা কিছু দেখাইতে পারি, আমাদের ইয়ুথটা ওইটা প্রমাণ করছে। তাহলে ওই হিসাবে আমাদের আসলে পররাষ্ট্রনীতিটা এমনভাবে সাজানো উচিত যাতে আসলে অন্য কান্ট্রিগুলো আমাদের উপর আধিপত্য না করতে পারে। এখানে ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউকে কেউ যাতে আমাদের উপর আধিপত্য না করতে পারে, এরকম একটা পররাষ্ট্রনীতি আমরা প্রত্যাশা করি।